রাজধানীতে ডিসেম্বরেও কমছে না ডেঙ্গুর প্রকোপ, শুষ্ক মৌসুমেও এডিসের লার্ভা পাওয়া আশঙ্কাজনক বলছেন কীটতত্ত্ববিদ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এখন পর্যন্ত না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির, স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করতে চান স্থানীয় নেতারা। দ্রুত গতিতে এগিয়ে চলেছে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ নির্মাণের কাজ, প্রকল্পের মেয়াদ আরও 2 বছর বাড়ানোর আবেদন রেলওয়ে। উড়োজাহাজের ধাক্কায় গরু মৃত্যুর পর টনক নড়েনি কর্তৃপক্ষের, এখনো অরক্ষিত কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের সীমানা প্রাচীর। বৃষ্টির কারণে আজও ঢাকা টেস্টে বিঘ্নের শঙ্কা, দ্বিতীয় দিনে মাত্র 6 ওভার খেলা, পাকিস্তানের রান 188। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং আমি ফারহানা আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ডিসেম্বরেও রাজধানীতে কমছে না ডেঙ্গুর প্রকোপ। নির্মাণাধীন ভবন, বাসা বাড়ির ছাদ ও পরিত্যক্ত স্থানে এখনো মিলছে এডিসের লার্ভা। স্বাস্থ্য অধিদপ্তরের বর্ষা পরবর্তী জরিপে উঠে এসেছে এসব তথ্য। এখনো যে পরিমাণ এডিসের লার্ভা মিলছে তা আশঙ্কাজনক বলছেন কীটতত্ত্ববিদেরা। সাধারণত ধরা হয় জুন, জুলাই, আগস্ট ডেঙ্গুর মৌসুম, ডিসেম্বরে নেমে আসে শূন্যের কোঠায়। কিন্তু এখনও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 216 জন ডেঙ্গু রোগী। এরই মধ্যে বর্ষা পরবর্তী জরিপ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এডিসের লার্ভার সন্ধান চালানো হয় রামপুরার একটি নির্মাণাধীন ভবনে। একটি ড্রামে জমানো পানিতে মেলে অসংখ্য লার্ভা। এবার জরিপ দল ঢুকলো একটি বসত বাড়িতে, সেখানে খাবার পানির জারেও পাওয়া গেল লার্ভা। কলে পানি ডাইলে কল সাফাই তো এই জায়গা দিকে লাস্টে একটু পানি রয়ে গেছে, এটা আমরা সাফ করি একটু হরহরে জালি দেয়ার ইয়দি সেদি দি শুরু না এই ময়লা যায়, আর আমরা একটু হরহরে সবাই সাফ করি। ডিসেম্বরেও এত পরিমাণ এডিসের লার্ভা পাওয়া আশঙ্কাজনক বলছেন কীটতত্ত্ববিদেরা। যখনই বৃষ্টিপাত হয় তারপরে 1 মাস এই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার একটা সুযোগ থাকে। তো এই ক্লাইমেট চেঞ্জের কারণে বৃষ্টিপাত, আর্দ্রতা এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে এডিস মশার যে বিহেভিয়ার বা চারিত্রিক পরিবর্তন বা জন্মানোর স্বভাবে যে পরিবর্তন, যেসব কারণে ডেঙ্গু এখন সারা বছরই আমাদের দেশে থাকবে। 11 ডিসেম্বর পর্যন্ত চলবে এ জরিপ। 2 সিটির 98 ওয়ার্ডের 100 এলাকার তথ্য সংগ্রহ করা হবে। পরে এডিসের ঘনত্বের তথ্য জানানো হবে সিটি কর্পোরেশনকে। যে স্যাম্পল কালেকশন করেছি, আমরা দেখতে পেয়েছি যে মানুষ বেশিরভাগ কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ভিতরে যে প্লাস্টিকের ড্রাম, এর পাশাপাশি মানুষের ঘরের যে ফুলের টব এবং এই জায়গাগুলো থেকে আমরা প্রধানত দেখতে পাচ্ছি যে এডিস মশার লার্ভা আমরা পেয়েছি। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী এডিসের বেশি ঘনত্বের এলাকাগুলোতে বিশেষ কর্মসূচি নেওয়ার কথা বলছে সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে আপাতত লকডাউনের কোনো পরিকল্পনা নেই, তবে সীমান্ত বন্ধ না হলেও ল্যাব পরীক্ষার উপরে জোর দিচ্ছে সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনার নতুন ধরন ওমিক্রন রোধে টিকা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। রোববার দুপুরে সাভারে নবনির্মিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি জানান, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে এখনই সীমান্ত বন্ধের পরিকল্পনা নেই। এই মুহূর্তে বর্ডার বন্ধ করার কোনো পরিকল্পনা নাই। বর্ডারে আমরা পরীক্ষার ব্যবস্থা, আমাদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা, টেস্টের ব্যবস্থা, কোয়ারেন্টাইনের ব্যবস্থা আমরা জোরদার করেছি। আর এখন দেশে সেই ধরনের কোনো পরিবেশ তৈরি হয় নাই যে পরিবেশে আমাদের লকডাউনের চিন্তা করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, বিমানবন্দরের ল্যাবকে আরও বড় ও আধুনিকায়ন করা হয়েছে। ওমিক্রন রোধে সীমান্তে করোনা পরীক্ষা, স্ক্রিনিং ও বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টাইন জোরদার করা হয়েছে। দেশ ভালো আছে, নিরাপদে আছে। আপনারা জানেন প্রত্যেক দিন 1-2টা করে 3টা করে আমরা মৃত্যুর খবর পাই। আমরা আশা করি যে এই অবস্থা থাকলে হয়তো অচিরেই বাংলাদেশ মৃত্যুর হার শূন্যে নেমে আসবে।
ওমিক্রন রোধে টিকা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে সচেতন হওয়ার তাগিদ দেন। এছাড়া বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অস্ত্র প্রতিযোগিতায় অর্থ ব্যয় না করে সার্বজনীন টেকসই উন্নয়নে কাজ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জোর দেন বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলায়। রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব শান্তি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। শুরুতে আমি আপনাদের শান্তি ও সম্প্রীতি বাংলাদেশে স্বাগত জানাই। বঙ্গবন্ধু শান্তির দর্শনকে ধারণ করে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সমঝোতার ভিত্তিতে সবার সঙ্গে কাজ করতে বাংলাদেশ সবসময় প্রস্তুত বলেও জানান শেখ হাসিনা। করোনা মহামারী প্রসঙ্গে বলেন, এ সংকট প্রমাণ করেছে কেউই আলাদা নয়। শান্তিপূর্ণভাবে এই পৃথিবীতে বসবাস করতে হলে অংশীদারিত্বের ভিত্তিতে একটা জবাবদিহিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শান্তির দর্শন ছিল সুদূর প্রসারী। তিনি প্রমাণ করেছেন ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্তির মাধ্যমে পরাধীনতা থেকে মুক্তি সম্ভব। বিশ্বের এই চরম সংকটময় সময়ে আমি অস্ত্র প্রতিযোগিতায় সম্পদ ব্যয় না করে তা সার্বজনীন টেকসই উন্নয়ন অর্জনে ব্যবহার করার আহ্বান জানাই। আসুন আমরা সার্বজনীন শান্তির জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কর্মযজ্ঞে নেমে পড়ি। শান্তি সম্মেলনের সমাপনীতে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী গো চোক টং ও ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু শান্তির দর্শনের ওপর আলোচনা করেন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে হত্যা ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ারও আহ্বান জানান তিনি। এদিকে আইনমন্ত্রী বলেছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখছে সরকার। ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে টানা কর্মসূচি পালন করছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। রোববারও জাতীয় প্রেসক্লাবের সামনে একই দাবিতে সমাবেশ করে শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব দাবি করেন, খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ। অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে তার জীবন চরম ঝুঁকির মুখে পড়বে। আজকে তাকে বন্দী করে গণতন্ত্রকে বন্দী করা হয়েছে, আর আজকে তাকে হত্যার যে ষড়যন্ত্র করা হয়েছে, সেই ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে বিলুপ্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের খালেদাকে মুক্তি দিন, তার সুচিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করেন, তাকে বিদেশে পাঠান, অন্যথায় আপনাদেরকে অবশ্যই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এদিকে আইনমন্ত্রী বলছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার কোনো সুযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রোববার আইনজীবীদের এক প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আইনের কোনো ফাঁক উপায় আছে কিনা এবং সার্বিক দিক বিবেচনা করার পরেই এটার মনে হয় সিদ্ধান্ত আসা উচিত। তো সেই ক্ষেত্রে এবং আপনারা দেখেছেন যে সব সময় মাননীয় প্রধানমন্ত্রী মানবিক দিক দেখেছেন, কিছু করা যায় কিনা, সেটার কোনো উপায় আছে কিনা, সব দিক দেখেই এটার একটা সুচিন্তিত সিদ্ধান্তে আসাটা আমার মনে হয় সমীচীন। সেই জন্য আমরা একটু সময় নিচ্ছি। গত 13 নভেম্বর খালেদা জিয়া তৃতীয় দফায় হাসপাতালে ভর্তির পর লিভার সিরোসিস শনাক্ত হয়। আবারও বিদেশে চিকিৎসার দাবিতে সরকারের কাছে আবেদন করে তার পরিবার। পাশাপাশি নানা কর্মসূচি পালন করছে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগও থাকবে না। ফখরুলের হুঁশিয়ারি হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, আওয়ামী লীগের শিকড় কত গভীরে বিএনপি তা জানেন না। এদিকে তথ্যমন্ত্রীর মন্তব্য করেন, খালেদা জিয়াকে যে মানবিকতা দেখিয়েছেন শেখ হাসিনা, সেজন্য ধন্যবাদ না জানিয়ে বিষোদ্গার করছে বিএনপি। রোববার আলাদা দুই অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রীরা।
প্রতিদিনই খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও বিদেশে চিকিৎসা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। রোববারও সচিবালয়ে সাংবাদিকদের কাছে বিএনপির দাবির জবাব দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন পাঠানোর দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সেখান থেকে দেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্যই তাদের এ চাওয়া। বিএনপি যে সমস্ত দাবি, এগুলো রাজনৈতিক দাবি, মাঠ গরম করার জন্য তারা নানা ধরনের কথা বলছে। কোনো ইস্যু তৈরি করতে পারেনি তো, আর জনগণের জন্য তো রাজনীতি করে না। তাদের রাজনীতি পুরোটাই আবর্তিত হচ্ছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আর তারেক রহমানের শাস্তি নিয়ে। এদিকে গুলিস্তানে ঢাকা মহানগর দক্ষিণের ৩৮ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে তিনি মির্জা ফখরুলের হুঁশিয়ারির প্রতিক্রিয়া জানান। বলেন, জনসমর্থন হারিয়ে বেসামাল হয়ে গেছেন ফখরুল। তিনি বলেন যে বেগম জিয়া না থাকলে আওয়ামী লীগ থাকবে না। কি অদ্ভুত তার উক্তি! আওয়ামী লীগ যতদিন বঙ্গবন্ধুর আদর্শের পতাকা এদেশে উড্ডীন থাকবে, আওয়ামী লীগও ততদিন থাকবে। মন্ত্রীরা অভিযোগ করেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে মানবিকতা দেখায়নি, অথচ শেখ হাসিনা তার প্রতি যতটুকু দেখিয়েছে তাতেও কৃতজ্ঞতা জানায়নি বিএনপি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এখন পর্যন্ত না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির। তবে মাঠে নেমেছেন স্থানীয় নেতারা, প্রয়োজনে ভোট করতে চান স্বতন্ত্র প্রার্থী হয়ে। এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভীর হুঁশিয়ারি, কোনো নেতা নৌকার বিরুদ্ধে গেলে ব্যবস্থা নেবে দল। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন 16 জানুয়ারি। দলীয় প্রতীকে হতে যাওয়া এই ভোট হবে ইভিএমে। এতে আবারও নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। এদিকে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো ভোটে না যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। ইউপি নির্বাচনেও দেয়নি দলীয় প্রার্থী। নারায়ণগঞ্জ প্রশ্নে এখনও কেন্দ্রীয় সিদ্ধান্ত না এলেও বসে নেই ধানের শীষের আগ্রহীরা। কেউ কেউ ভাবছেন স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথাও। দল যদি আমাকে বলে আপনি প্রত্যাহার করেন, তো আমি প্রত্যাহার করে নিব। আর যদি দল ওরকম কিছু না বলে, দেখায় দিতে যে সরকারের বা নির্বাচন যারা করছে তাদের কোন কোন জায়গায় তাদের ত্রুটিগুলো আছে, সেগুলি নির্বাচন করে আমি দেখায় দেওয়ার চেষ্টা করব। এবার নির্বাচনটা যে জনগণের একটা ভূমিকা থাকবে আমার দৃঢ় বিশ্বাস। দলের নীতি বিরুদ্ধে কোনো কাজে তো আমরা যেতে পারবো না, কিন্তু নারায়ণগঞ্জের একটা পলিটিক্স আছে, নারায়ণগঞ্জের একটা বিষয় আছে, এই সব মিলে এটা একটা আলোচনা চলছে। তবে ভোট নিয়ে অনেকটাই নির্ভর আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভী। আবারও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। জনগণ কিন্তু আপনার মনে হয় এটা পছন্দ করে না যে এখানে উল্টাপাল্টা হোক। জনগণ কিন্তু চায় এখানে সঠিক ভোটটা দেওয়ার জন্য, আইভীকে দেওয়ার জন্য। তার আশা, দলের সব নেতারা নিজের অবস্থার অবনতি না ঘটিয়ে নৌকার হয়ে একযোগে কাজ করবেন। দলগতভাবে তারা সবাই নৌকার কাজ করবে। তার মধ্যে কেউ একজন দুইজন যদি ব্যক্তিগতভাবে দলের বিপক্ষে, নেত্রীর বিপক্ষে অবস্থান নেয়, সেই ক্ষেত্রে তার ব্যবস্থা যেটা নেওয়ার সেটা দলই সিদ্ধান্ত দিবে। নারায়ণগঞ্জ সিটিতে মোট ভোটার 5,02,000, কেন্দ্র 190টি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ 6 ডিসেম্বর বাংলাদেশ ভারত মৈত্রী দিবস। এবছরই প্রথম বাংলাদেশ ভারত যৌথভাবে আরও 18টি দেশে মৈত্রী দিবস পালন করছে। 1971 সালের 6 ডিসেম্বর স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। একই দিনে কিছু সময় আগে স্বীকৃতি দেয় ভুটান। মুক্তিযুদ্ধ শুরুর পর থেকেই বাংলাদেশের 1 কোটি শরণার্থীকে আশ্রয় ও খাদ্য দেয়া, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ও অস্ত্র সরবরাহ সহ প্রবাসী সরকারকে সর্বাত্মক সাহায্য করে ভারত। 6 ডিসেম্বর ভারত স্বীকৃতি দেওয়ার পর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণে মাত্র 10 দিনের মধ্যেই পরাজিত হয় পাকিস্তান। বাংলাদেশ পালন করছে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার 50 বছর। বছরটি বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কেরও 50তম বছর। গত মার্চে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে 6 ডিসেম্বরকে মৈত্রী দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত হয়।
মেহেরপুর মুক্ত দিবস আজ 1971 সালের এই দিনে মুক্তিবাহিনীর সর্বাত্মক আক্রমণ পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত হয়। 2 ডিসেম্বর গাংনী উপজেলা হানাদার মুক্ত হলে ভারতের শিকারপুর থেকে মুক্তিবাহিনী চুয়াডাঙ্গার হাট বোয়ালিয়া গ্রামে ঘাঁটি স্থাপন করে। পরে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী সম্মিলিতভাবে 5 ডিসেম্বর মেহেরপুরে প্রবেশ করে। পাক হানাদার বাহিনীকে হটানোর পাশাপাশি সীমান্ত এলাকা থেকে অসংখ্য মাইন অপসারণের মধ্য দিয়ে 6 ডিসেম্বর হানাদার মুক্ত হয় মেহেরপুর। পাকিস্তানি হায়নাদের নির্মম নির্যাতনের হাত থেকে মুক্তি মেলে জেলাবাসীর। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হচ্ছে। এদিকে বিরূপ আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে বন্ধ রয়েছে জাহাজ চলাচল। সেখানে আটকা পড়েছে প্রায় 2000 পর্যটক। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উত্তাল সমুদ্র। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে শনিবার থেকে বন্ধ করে দেওয়া হয় পর্যটনবাহী জাহাজ চলাচল। এমন ঘোষণায় দ্বীপটিতে ঘুরতে যাওয়া প্রায় 2000 পর্যটক সেখানে আটকে পড়েছে। 5 ও 6 তারিখ নৌপথে পর্যটনবাহী জাহাজ সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণায় উদ্বিগ্ন পর্যটকরা। নির্দিষ্ট বাহন ছাড়া তো আমাদের যাওয়ার কোনো ওয়েই নেই। আর আমাদের ব্যক্তিগত সমস্যা হচ্ছে কারোর জব, আরও একদিন থাকতে গেলে যেটা ফাইন্যান্স সমস্যা, সেটাও একটা ব্যাপার। শিপ বন্ধ দেখে যেতে পারতেছি না, তো হোটেলে আমাদেরকে 60% ডিসকাউন্ট করে দিয়েছে। ইনশাআল্লাহ তাদের খোঁজ খবর নিচ্ছে আমরা প্রশাসনিকভাবে, স্থানীয় প্রশাসন সহ এখানে কোস্টগার্ড পুলিশ, টুরিস্ট পুলিশ সহ সকল প্রশাসন তাদের ভালো মন্দ খবরাখবর আমরা নিচ্ছি। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার সকাল থেকেই সাতক্ষীরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। জাওয়াদের প্রভাবে পানির উচ্চতা বেড়েছে উপকূলীয় এলাকা আশাশুনি ও শ্যামনগরের বেশ কয়েকটি নদীতে। প্রস্তুত রাখা হয়েছে 166টি আশ্রয় কেন্দ্র। 166টি আশ্রয়ন প্রস্তুত আছে এবং এর পাশাপাশি যদি খাদ্য সেবা প্রয়োজন হয় সেটি জেলা প্রশাসন থেকে আমাদের সরাসরি আমরা সেই সেবাটি দিতে পারবো। ঘূর্ণিঝড় মোকাবেলায় লক্ষ্মীপুরে প্রস্তুত রাখা হয়েছে 76টি মেডিকেল টিম ও 109টি আশ্রয় কেন্দ্র। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে রোববার সকাল থেকে বৃষ্টিতে দুর্ভোগে পড়ে যশোর ও চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলার মানুষ। গত 2 দিন ধরে এই আবহাওয়ার কারণে আমরা সঠিকভাবে কাজে বেরোতে পারতেছি না। গতকাল থেকে কোনো রোদ নাই, ঠান্ডার ভাব আছে। জাওয়াদের প্রভাবে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আগামীকাল সোমবার সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল কাশেম। কাশেম, আবহাওয়ার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং সেক্ষেত্রে বৃষ্টিপাতের কি অবস্থান রয়েছে, আর কতক্ষণ সময় নাগাদ এই ধরনের পরিস্থিতি থাকতে পারে সেটাও জানাবেন। এবং আরেকটি জিনিস জানতে চাইবো যে শ্যামনগর, আশাশুনির যে নদীগুলো আছে তার বর্তমান অবস্থান কেমন জানতে পেরেছেন? প্রথমত আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর দেই, সেটি হলো যে আবহাওয়ার অবস্থা বলতে আপনি জানেন যে গতকাল বিকেল থেকে ভারী বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। তবে এর আগে 2 দিন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল এবং সে গুড়ি গুড়ি বৃষ্টি খুবই সামান্য ছিল। তবে আকাশ মেঘাচ্ছন্ন কিন্তু আজ ধরে প্রায় 3 দিন ধরে সাতক্ষীরার আকাশ মেঘাচ্ছন্ন এবং আবহাওয়া একটা গুমট ভাব লক্ষ্য করেছিলাম আমরা। লোকজন আসলে খুব জনজীবন প্রচন্ড বিপর্যস্ত হয়ে পড়েছে। আমি আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছিলাম, আবহাওয়া অফিসের কর্মকর্তারা আমাকে জানিয়েছেন যে গত 12 ঘন্টায় তারা 31 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে। অর্থাৎ সমগ্র রাত ভারী বর্ষণ হয়েছে সাতক্ষীরাতে, সমস্ত রাস্তাঘাট তলিয়ে গেছে। এবং আমরা সর্বশেষ যে খবর পেয়েছি উপকূলীয় এলাকায় যে বিষয়টা আপনি বলছিলেন, সেটি হলো যে আপনি জানেন যে উপকূলীয় এলাকায় এখনো অনেক অংশেই বিভিন্ন জায়গায় ভঙ্গুর বাঁধ রয়েছে। আমি কথা বলেছিলাম উপকূলীয় এলাকায় ভুক্তভোগী মানুষ এবং জনপ্রতিনিধিদের সঙ্গে, তারা আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে বিশেষ করে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে একপাশে কপোতাক্ষ এবং একপাশে খোলকুটিয়া নদী। তো আমি তাদের কাছ থেকে যেটা শুনেছি যে সারা রাজ্যে ভারী বর্ষণ এবং আপনি জানেন যে জাওয়াদের প্রভাবে আসলে পানির উচ্চতা বেড়ে গেছে। তারা যেমনটা বলছিলেন যে কপোতাক্ষ নদের পানি একেবারেই কানায় কানায়
আর কিছু বৃষ্টি হলে আবহাওয়া অফিস যেহেতু বলছে যে আজকে সন্ধ্যা নাগাদ এই বৃষ্টি ঝরতে পারে, অর্থাৎ সারাদিনই বৃষ্টি হবে, সেই হেতু তারা খুব আতঙ্কিত রয়েছেন যে যদি আরো সারাদিন বৃষ্টি হয় এবং বৃষ্টিপাতের পরিমাণ এবং পানির উচ্চতা যদি আর একটু সামান্য বাড়ে, যেহেতু কানায় কানায় ভর্তি, তাহলে কিন্তু পানিতে পুরো এলাকা, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। বিশেষ করে কুড়িকাউনিয়া লঞ্চ ঘাটের দক্ষিণে যে অংশটুকু রয়েছে প্রায় কোয়ার্টার কিলোমিটার, সেই কোয়ার্টার কিলোমিটার কিন্তু ভঙ্গুর বেড়িবাঁধ, এই সমস্ত বেড়িবাঁধ 1960 সালে তৈরি, অর্থাৎ 40 বছর পার হওয়ার পরে 20 বছর কিন্তু এই বাঁধগুলো এক্সপায়ার হয়ে গিয়েছে। এবং পাশাপাশি আপনি জানেন যে ইয়াসা ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে বিশেষ করে খোলতুয়া নদীর যে বন্যতলা বাঁধ, এতদিন সেটা জোয়ারভাটা খেলা করছিল, সপ্তাহখানিক আগে সে বাঁধ বেঁধে দেওয়া হয়েছে। তবে তার পাশে বিশেষ করে যে রিং বেড়িবাঁধ রয়েছে, সে রিং বেড়িবাঁধও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। যদি কোনো কারণে সে পানি উঠতে পাওয়া পানিতে প্লাবিত হয়, তাহলে কিন্তু সেখানকার 10টি গ্রাম প্লাবিত হবে। তবে অপেক্ষাকৃত ভালো অবস্থায় রয়েছে শ্যামনগর উপজেলার গাবুরা এবং পদ্মপুকুর ইউনিয়ন। আমরা তাদের সঙ্গে কথা বলে যে বিষয়টা জানতে পেরেছি যে যদিও পানি কিন্তু সেখানেও কানায় কানায়, তবে বেড়িবাঁধগুলো অপেক্ষাকৃত ভালো অবস্থায় রয়েছে। তবে আরেকটি সমস্যা হচ্ছে বিশেষ করে খোলপেটুয়া নদীর যে আপনার হরিশখালী পয়েন্ট আছে, এই হরিশখালী পয়েন্টের কিন্তু সেখানে ভঙ্গুর অবস্থায় রয়েছে, যে কোনো সময় সেটা ভেঙে যেতে পারে এবং এই ভেঙে গেলে কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। আপনি জানেন যে বেড়িবাঁধ। আবুল কাশেম, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। সাতক্ষীরা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আবুল কাশেম। চট্টগ্রাম কক্সবাজার রেল প্রকল্পের কাজ শেষ হয়েছে 65%। কক্সবাজার অংশে এরই মধ্যে বসানো হয়েছে 12 কিলোমিটার রেল ট্র্যাক। নির্মাণ কাজ শেষ করতে প্রকল্পের মেয়াদ আরও 2 বছর বাড়ানোর আবেদন করেছে রেলওয়ে। সময় বাড়লে প্রকল্পের কাজ শেষ হবে 2024 সালের জুনে। চট্টগ্রাম থেকে কক্সবাজারের এই রুটে ঘন্টায় 100 কিলোমিটার গতিতে ট্রেন চলার কথা। নির্মাণ কাজ এখন দ্রুত গতিতে চললেও জমি অধিগ্রহণ, গাছ ও পাহাড় কাটার জটিলতা এবং করোনার কারণে মেগা প্রকল্পটি আশানুরূপ এগোয়নি। তাই কাজ শেষ করতে প্রকল্পের মেয়াদ আরও 2 বছর বাড়ানোর আবেদন করেছে রেলওয়ে। 1.5 বছর পরে জমি পেলাম, তারপর গাছ কাটার অনুমতি পেলাম, বনের জমি পেলাম, কোভিড আসলো। সেই জন্য আমি বলেছি আমি 22 জুনে অ্যাকচুয়ালি এটা করাটা সম্ভব হবে না। আমরা 22 ডিসেম্বরের মধ্যে চেষ্টা করছি, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে 23 জুনের মধ্যে আমরা শেষ করব। চকরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত 20টি রেল সেতুর মধ্যে 16টি নির্মাণ শেষ, বাকি 4টির কাজ চলমান। আর দোহাজারী থেকে চকরিয়া রুটে 19টি ব্রিজের কাজই চলমান। এছাড়া 114টি কালভার্টের মধ্যে 42টির কাজ শেষ হয়েছে আর 35টির কাজ চলমান। লট 1 পোর্শনে আমাদের নদীর বালি এবং মাটি পেতে আমাদের একটু বিলম্ব হয়েছিল এবং জেলা প্রশাসক থেকে ক্ষতিপূরণের বিলম্বের কারণে আমাদের কাজ শুরু করতে একটু দেরি হয়েছিল। তো যার কারণে তবে সেই ক্ষতিটুকু আমরা এখন পুষিয়ে উঠেছি। আমরা এখন ইমব্যাঙ্কমেন্টের কাজ প্রায় শেষ পর্যায়ে। ইমব্যাঙ্কমেন্টের কাজ শেষ হলে আমরা ট্র্যাক লিঙ্কিংয়ের কাজটা শুরু করব শীঘ্রই। চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত এবং কক্সবাজার থেকে মিয়ানমারের কাছে ঘুমদুম পর্যন্ত 128 কিলোমিটার রেলপথ নির্মাণ হচ্ছে 2টি ধাপে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত 103 কিলোমিটার সিঙ্গেল লাইন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ হচ্ছে পুরোদমে। এর মধ্যে ট্রাক বসানো হয়েছে 12 কিলোমিটারে। দ্বিতীয় পর্যায়ে রামু থেকে মিয়ানমারের কাছে ঘুমদুম পর্যন্ত প্রায় 28 কিলোমিটার সিঙ্গেল লাইন ডুয়েল গেজ রেল ট্র্যাক নির্মাণ হবে। তবে রামু থেকে রেল লাইন যে পথে যাবে সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর বসতি গড়ে ওঠায় এই অংশের কাজ আপাতত বন্ধ। আর প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 18,034 কোটি টাকা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এখনো অরক্ষিত কক্সবাজার বিমানবন্দরের সীমানা প্রাচীর। উড্ডয়নের সময় উড়োজাহাজের ধাক্কায় 2টি গরু মৃত্যুর পরও টনেনি কর্তৃপক্ষের। সীমানা প্রাচীরের ভাঙা অংশ দিয়ে গরু, ছাগল ও মানুষ ঢুকছে অবাধে। এদিকে বরিশাল বিমানবন্দরের অরক্ষিত বিভিন্ন অংশে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি কক্সবাজার বিমানবন্দরে উড্ডয়নের সময় উড়োজাহাজের ডানায় ধাক্কা লাগে 2টি গরুর। এরপরও বদলায়নি অবস্থা। বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় অবাধে প্রবেশ করছে মানুষসহ নানা প্রাণী। স্থানীয় অনেকেই যাতায়াত করেন অবাধে। পুরো জায়গাটা খালি দেখেন, মানুষটাকে দিক থেকে তাকা করে দিলাম। আমার 2টা ছাগল আছে, ওটা আমি বিক্রি করে ফেলতে পারবো, এখন ওদিকে বিক্রি করার জন্য যাচ্ছি। এমন অব্যবস্থাপনায় অসন্তুষ্ট যাত্রীরা। বিমান যাত্রাকে সুরক্ষিত করতে নিরাপত্তা বাড়ানোর দাবি তাদের। বাউন্ডারি যতদিন তৈরি না হচ্ছে এই পর্যন্ত এখানে মানে প্রহরীর ব্যবস্থা করা, যাতে এই ধরনের ইনসিডেন্টগুলো না ঘটে। মানে অনেক বিদেশিরা আসেন, ঠিক আছে, তারা যদি জানে যে এয়ারপোর্ট কক্সবাজারের মতো একটা জায়গায় এয়ারপোর্টে এরকম দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে কিন্তু এটা অনেক বড় একটা ইমেজ, একটা সংকট।
তবে সীমানা প্রাচীর মেরামত সহ বিমানবন্দর আধুনিকায়নের উদ্যোগের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। দ্রুততম সময়ের মধ্যে নিরাপত্তা বেষ্টনীটি সুরক্ষার জন্য বাউন্ডারি ওয়াল, কাঁটাতারের বেড়া এবং সেখানে নিরাপত্তা কর্মীর সংখ্যা বৃদ্ধি করার জন্য একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বরিশাল বিমানবন্দরের সীমানা প্রাচীরের 10টি স্থানে প্রায় 2000 ফুট ফাঁকা অংশ রয়েছে। এসব স্থানে নিরাপত্তা বৃদ্ধি ও জনসাধারণের চলাচল বন্ধের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দরের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে রাখা হয়েছে 46 জন নিরাপত্তা কর্মী, পাশাপাশি সার্বক্ষণিক পাহারায় রয়েছে পুলিশ, এপিবিএন এবং আনসার সদস্যরা। এখানে মানুষ তো দূরের কথা কোনো কিছু ঢুকতে পারতেছে না। আমরা এখন সিকিউরিটি অল টাইম আমরা টহল এবং সবসময় ডিউটি করে যাচ্ছি। আমাদের পুলিশ বাহিনী রয়েছে, আনসার বাহিনী রয়েছে, তারপরে এপিবিএন রয়েছে, তারা সার্বক্ষণিক থাকেন। আর যে সকল জায়গায় ওখানে গ্যাপ আছে, যেগুলো জায়গায় যেসব জায়গায় ভাঙা আছে, যেসব জায়গা থেকে মানুষ অহরহ ঢুকতে পারে, সে সকল জায়গায় ইতিমধ্যেই তারা পদক্ষেপ নিয়েছেন। বরিশাল বিমানবন্দরে দৈনিক ওঠানামা করে 3টি ফ্লাইট। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ধর্মের নামে মানুষ হত্যা ও জিহাদকে উস্কে দিচ্ছে রাজারবাগের পীর। কাউন্টার টেরোরিজমের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। এতে আরও বলা হয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর সাথে পীর দিল্লুর রহমানের কর্মকাণ্ডের মিল রয়েছে। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে এ নিয়ে শুনানি হয়। এ সময় দিল্লুর রহমান ও তার অনুসারীদের বিদেশ যাত্রায় বাধা দেয়া যাবে বলে আদেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের আদেশে রাজারবাগের পীরের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন দেয় কাউন্টার টেরোরিজম ইউনিট। এতে তাদের জঙ্গি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বলা হয়েছে, ফতোয়ার মাধ্যমে ভিন্ন ধর্ম ও মতাদর্শীদের খুন করার আদেশ দেয় তারা, যা মূলত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 90 জেএমবি ও আনসার আল ইসলামের ফতোয়ার মতো। আল এহসান এবং সাপ্তাহিক মাসিক পত্রিকা আল বাইনাত, এই পত্রিকার মাধ্যমে বিভিন্ন ধর্মাবলম্বীদের হত্যা করার জন্য পরিচিত করা হচ্ছে এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী, রাষ্ট্রে প্রচলিত আইন বিরোধী, রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী এবং শৃঙ্খলা বিরোধী সকল প্রকার কার্যক্রমে উস্কানি দেওয়া হচ্ছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে রাজারবাগ দরবার শরীফ ও পীরের ওপর নজর রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। এছাড়া তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী দিল্লুর রহমান ও তার অনুসারীদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারবে বলে আদেশ দেয় আদালত। সিআইডি বা কাউন্টার টেরোরিজম সেল তাদের তদন্তের স্বার্থে এই রাজারবাগ দরবার শরীফের পীর সাহেব এবং অন্যান্য ব্যক্তিদের যারা সিন্ডিকেটের অংশ, তাদের বিদেশ যেতে যদি বারণ করতে চান তাদের তদন্তের স্বার্থে, তাহলে তারা বারণ করতে পারবেন। এর আগে রোববার সকালে শুনানি শুরু হলে এ সংক্রান্ত মামলার নথি হাইকোর্টের সেকশন থেকে গায়েব হয়ে যায়। অসন্তোষ প্রকাশ করে দুপুর 2টার মধ্যে সেকশন সুপারকে ফাইল খুঁজে বের করার নির্দেশ দিলে দুপুরে জমা করা হয়। রাজারবাগের পীরের বিরুদ্ধে ভুক্তভোগীরা চাইলে মামলা করতে পারবেন বলে আদেশ দেওয়া হয়েছে। একই সাথে 2 মাসের মধ্যে দিল্লুর রহমানের সম্পদের তথ্য দুদককে জমা দিতে বলেছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হাতিরঝিলে 5ম দিন রোববারের আয়োজন ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। রবীন্দ্রসঙ্গীতে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছেন বিশিষ্ট শিল্পীরা। আলোচনায় কবিগুরুর প্রেরণায় মননশীলতার চর্চা বাড়ানোর আহ্বান জানান বক্তারা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে হাতিরঝিলে লাল সবুজের উৎসবের 5ম দিনের আয়োজন ছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। শিল্পী ও আলোচকরা একই সঙ্গে গেয়েছেন রবি ঠাকুরের গান। বরেণ্য শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীত মুগ্ধ করেছে শ্রোতাদের। এর আগে কবিগুরুর অনুপ্রেরণায় সৃজনশীলতার চর্চার আহ্বান জানানো হয় আলোচনায়। আজকে যখন মাদকের হিংস্র থাবা, সেখান থেকে যদি আমাদের যুবগোষ্ঠীকে, আমাদের যুব সমাজকে বিরত রাখতে হয়, সংস্কৃতি চর্চা একটি বড় উপায়। সেখানে যত বেশি সংস্কৃতি চর্চা হবে তত বেশি মানুষ মননশীল হবে, মানুষের মন পরিশীলিত হবে। লাল সবুজের এই উৎসব চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। সোমবারের আয়োজনে থাকছে নৃত্য উৎসব।
জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের সময় হচ্ছে আরো একটা বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। মরমী সাধক হাসন রাজার ৯৯তম মৃত্যুবার্ষিকী আজ। কবির দর্শন এবং গানের চর্চা প্রাতিষ্ঠানিকভাবে করার দাবি। শুরুটা ফ্রিল্যান্সিং দিয়ে হলেও বর্তমানে সবাই উদ্যোক্তা। ৫ বছরে তৈরি হয়েছে ২,০০০-এর বেশি মানুষের কর্মসংস্থান। রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের উদ্যোক্তারা দেশে বসেই করছেন অ্যামাজন, ওয়ালমার্ট সহ নামি দামি কোম্পানির কাজ। আইসিটি প্রতিমন্ত্রী বলছেন ২০২৫ সালের মধ্যে দেশে ৩০ লাখ তরুণ তরুণীর কর্মসংস্থান তৈরি করবে সরকার। মাত্র ৪ বছরেই ৫০০-র অধিক তরুণ তরুণীর কর্মসংস্থান করতে পেরেছে এই প্রতিষ্ঠানটি। ২০২২ সালের ডিসেম্বর নাগাদ তারা আরও ২,০০০-এর অধিক তরুণ তরুণীর কর্মসংস্থান তৈরি করবে। ফেল্ড বাংলাদেশ নামের এই প্রতিষ্ঠানের কর্মীরা দেশে বসেই অ্যামাজন কিংবা ওয়ালমার্টের পণ্যের প্রচার, গ্রাফিক্স কিংবা ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের কাজ করে দিচ্ছেন। ফেল্টের প্রতিষ্ঠাতা খায়রুল আলম ৫ বছর আগেও ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন। কাজগুলো বাড়তেই থাকতেছে, আমরা সেইভাবেই নিচ্ছি। প্রতি মাসে ৫০, ৬০, ১০০ এরকম করে আমরা এমপ্লয়মেন্ট করতেছি। এটা কন্ট্রাকচুয়াল, দেন কন্ট্রাকচুয়াল ভালো করলে আমরা পার্মানেন্টে নিয়ে চলে আসবো। এমডি ইনফোটেকের প্রতিষ্ঠাতাও ছিলেন একজন ফ্রিল্যান্সার। তার প্রতিষ্ঠানে বর্তমানে ৬০০ মানুষ কাজ করছে। 600+ এমপ্লয়ি আমার। আর আমার এখন যে কাজ যে আছে, এই কাজগুলো যদি আমি ইমপ্লিমেন্ট করি, আমরা ১৫,০০০ এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো। কাস্টমার সার্ভিস, প্রোডাক্ট রিসার্চিং, অপারেশন, অ্যাকাউন্টিং সব কাজগুলোই এখন বাংলাদেশ থেকে হয়। আমার এই কোম্পানি কাজ করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলছেন বেকার তরুণদের কর্মসংস্থান তৈরি করতে নানা প্রকল্প নেওয়া হচ্ছে। ২০২৫ সালের মধ্যেই আইটি খাতে ৫ বিলিয়ন পণ্য রপ্তানি করা হবে। আমাদের ফ্রিল্যান্সার কমিউনিটি বাড়ছে, সফটওয়্যার বিজনেস বাড়ছে, মিলে আমাদের আইসিটি শিল্পের একটা বড় লক্ষ্য। আমরা ২৫ সালের মধ্যে আমরা $5 বিলিয়ন আমরা রপ্তানি আয় করতে চাই এবং ৩০ লক্ষ তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। দক্ষ মানব সম্পদ তৈরি করতে এরই মধ্যে ২০ লাখ তরুণ তরুণীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হয়েছে বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। মাদারীপুরে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে ৩ তলা আধুনিক বাস টার্মিনাল নির্মাণ হচ্ছে। পদ্মা সেতু চালু হবার পর জেলার সাথে যোগাযোগ আরও বাড়বে যান চলাচল। এই জন্য নতুন টার্মিনালে বাস পার্কিং সহ যাত্রী ও শ্রমিকদের জন্য থাকছে নানাবিধ সুবিধা। মাদারীপুরে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন আধুনিক বাস টার্মিনাল। শহরের ৪ একর ৩৭% জমির উপর নির্মাণ করা হচ্ছে এই টার্মিনালটি। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ২৩ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে এই টার্মিনালের কাজ শুরু হয় ৪ বছর আগে। ৩ তলা বিশিষ্ট টার্মিনালটিতে লোকাল ও দূরপাল্লার বাসের সাথে ভিন্ন ভিন্ন প্রবেশদ্বার, কারওয়াশ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, বিশ্রামাগার সহ আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে। টার্মিনালটি চালু হলে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এই পথে চলাচলকারীদের। আমরা আশা করি দূরবর্তীতে এই বাস স্ট্যান্ডটা, আধুনিক বাস স্ট্যান্ডটা চালু হইলে মাদারীপুরের মানুষের উন্নয়ন হবে। আমাদের জন্য এই বাস স্টপেজটা খুবই প্রয়োজন ছিল। টার্মিনালটি নির্মাণের ফলে মাদারীপুরের অর্থসামাজিক অবস্থা পাল্টে যাবে বলছে মেয়র। এটি আধুনিক শহর হবে এবং আমাদের সাথে ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা খুব দ্রুততর হওয়ার জন্য আমরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থাপনাকে আরও সাজিয়ে এবং অত্যাধুনিক গাড়ির ব্যবস্থাপনা এই শহরে যাতায়াত করবে এটি ভেবে আমরা একটি আধুনিক বাস টার্মিনালের ব্যবস্থাপনা নিয়েছি। গুণগত মান বজায় রেখে ২০২২ সালের ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ হবে বলে জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। একটি সেতুর অভাবে সাতক্ষীরার উপকূলীয় গাবুরা ও পদ্মাপুকুর ইউনিয়নের ১ লাখের বেশি মানুষের দুর্ভোগ যেন কাটছে না। যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা হওয়ায় চিকিৎসা, শিক্ষা সহ নানা কাজে দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয়দের। নদী নির্ভর যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন বঞ্চিত সাতক্ষীরার উপকূলীয় গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়ন। একপাশে খরস্রোতা খোলপেটুয়া নদী আর আরেক পাশে কপোতাক্ষ নদ এই দুই ইউনিয়নকে বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করেছে।
কোনো সেতু না থাকায় দুর্ভোগে এই দুই ইউনিয়নের লক্ষাধিক মানুষ। ছোট ছোট নৌকায় ঝুঁকি নিয়ে চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে অসুস্থ রোগী ও স্কুলগামী শিশুদের ভোগান্তি বেশি। কৃষি পণ্য পরিবহনেও দুর্ভোগ নিত্যদিনের। ঝড় আসলে আমরা কোথাও যেতে পারি না, আমাদের এইখানে পড়ি ছটপট করতে হয়। হ্যাঁ, তা আমাদের চাই আল্লাহ, আমরা এই কামনা করি যে বৃষ্টি আমরা পাই। চিকিৎসা সেবা, যাতায়াত ব্যবস্থা খুবই অনুন্নত, যার কারণে এখানে ব্রিজে হলে আমরা সুবিধা পাবো। গাড়ি, জি বাইক বা ইঞ্জিন ভ্যান, মোটরসাইকেল যেটা তো আছে আমাদের, সেটা এপার ওপার পার করা কষ্ট। যদি ব্রিজ হয়ে যায় তাহলে এই ধরনের যানবাহনের ব্যবস্থা সুব্যবস্থা হবে। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলছে সড়ক ও জনপথ বিভাগ। আছে এই নদীতে আমাদের একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা আছে। এই লক্ষ্যে আমরা হাইড্রোলজি, মরফোলজির কাজ সম্পন্ন করেছি এবং এটার পরে আমরা ডিজাইনে পাঠাবো। ডিজাইনটা হয়ে গেলে পরে আমরা পরবর্তীতে ডিপিপি প্রণয়নের কাজ করব। এরই মধ্যে সংসদে সেতু নির্মাণের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। এই স্থানে সেতু নির্মাণ হয় তাহলে অবশ্যই এই জনগণ উপকৃত হবে। কৃষি খাতে, চিংড়ি খাতে এবং যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন সাধিত হবে। স্থানীয়রা বলছেন, খোলপেটুয়া নদীর ওপর সেতু নির্মিত হলে দুর্ভোগ কমার পাশাপাশি বদলে যাবে এলাকার অর্থ-সামাজিক চিত্র। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মরমী সাধক কবি হাসন রাজার ৯৯তম মৃত্যুবার্ষিকী আজ। তবে দিনটিকে ঘিরে হাসন রাজার দেশ হিসেবে পরিচিত সুনামগঞ্জেই নেই বড় কোনো আয়োজন। প্রাতিষ্ঠানিক উদ্যোগে এই সাধকের জীবন, দর্শন এবং গানের চর্চা করার দাবি স্থানীয় মানুষ এবং হাসন সঙ্গীত চর্চাকারী শিল্পীদের। লোকে বলে ঘরবাড়ি ভালা না আমার, একদিন তোর হইব রে মরণের মতো অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা হাসন রাজা। সুনামগঞ্জের লক্ষণশ্রীর ধনাঢ্য জমিদার পরিবারে 1854 সালে জন্ম হাসন রাজার। জীবদ্দশায় রচনা করেন প্রায় 200-র বেশি গান। সকল ধর্মের বিভেদ ভেঙে মাটি ও মানুষের কথা বলে গেছেন তার গানে। 1922 সালের এই দিনে মৃত্যুবরণ করেন এই সাধক। কিন্তু দিনটিকে ঘিরে সুনামগঞ্জে নেই তেমন কোনো আয়োজন। যথাযথ পরিকল্পিত ব্যবস্থা না করার কারণে আমার মনে হয় যেই চর্চাটা বা যেই পরিমাণ চর্চাটা করা উচিত ছিল সেটি এখন পর্যন্ত সম্পূর্ণভাবে বাস্তবায়িত হচ্ছে না। মরমী কবিদের এই যে গবেষণা এবং তাদের সৃষ্টিকর্ম, এই নিয়ে গবেষণার কোনো কার্যক্রম আসলে সুনামগঞ্জে মূলত নেই। আমরা দেখতে পাচ্ছি যে সুনামগঞ্জের মানুষই ওনার সঠিক সুরটি জানতে পারছে না, সঠিকভাবে ওনার গানের চর্চা করছে না, যার কারণে ওনার গানগুলো বিকৃত হয়ে যাচ্ছে, ওনার সুরগুলো বিকৃত হয়ে যাচ্ছে। হাসন রাজার অমূল্য সৃষ্টি সংগ্রহ করে রাখার জন্য নেই কোনো একাডেমি। জেলা শিল্পকলা একাডেমি হাসন রাজা একাডেমি নামকরণ হওয়ার কথা থাকলেও তা হয়নি। সরকার কিংবা প্রশাসনের পক্ষ থেকে হাসন রাজার জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকী কিংবা ওনার সৃষ্টিকর্মকে ধরে রাখার জন্য কোনো উদ্যোগ নেওয়া হবে না। আমরা দেখেছিলাম যে হাসন রাজা একটি একাডেমি হওয়ার কথা ছিল, কিছু দিন আগেও শুনেছিলাম, কিন্তু সেটি নাকি এই প্রজেক্ট থেকে বাদ পড়ে গেছে। এর আমি তীব্র প্রতিবাদ জানাই। হাসন রাজার সৃষ্টি নিয়ে গবেষণা এবং তার স্মৃতি রক্ষায় একটি একাডেমি নির্মাণের প্রয়োজন বললেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অনেকেই এই মরমী কবি হাসন রাজার জয়গান করেছেন। ওনার স্মৃতি কমপ্লেক্স নির্মাণ হওয়া সময়ের দাবি এবং আমরাও এই সাংস্কৃতিক অঙ্গনের একজন গণপ্রজাতন্ত্রী বাংলা সরকার একজন কর্মচারী হিসেবে খুব দৃপ্ত কণ্ঠে বলতে চাই যে মরমী কবি হাসন রাজার স্মৃতি কমপ্লেক্সটি হওয়া অত্যন্ত জরুরি। একজন জমিদার হয়েও একেবারেই সাধারণ জীবনযাপন করেছেন হাসন রাজা। বলেছেন সাম্য, সম্প্রীতি আর আধ্যাত্মিকতার কথা। আগামী প্রজন্মের জন্য তার সৃষ্টিকর্ম ও জীবন দর্শন সংরক্ষণের দাবি সুনামগঞ্জবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 21 বছর পর আজ ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আফগানিস্তান, করোনা সহ নানা ইস্যুতে আলোচনা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ঝটিকা সফর হলেও তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। এদিকে ইউক্রেন ইস্যুতে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিকনফারেন্স করবেন পুতিন। শেষ 2000 সালে ভারত সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠক করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে। 21 বছর পর আবার ভারত যাচ্ছেন পুতিন। বৈঠক করবেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এতে প্রতিরক্ষা ও প্রযুক্তির সহ 10টি চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। ধারণা করা হচ্ছে আলোচনা হতে পারে আফগানিস্তান সহ আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে। চীনের সঙ্গে রাশিয়ার অংশীদারিত্ব বাড়ছে, তাই এশিয়া প্যাসিফিক অঞ্চলে মস্কোর প্রভাব বিস্তার জরুরি হয়ে পড়েছে। ভারতের সাথেও রাশিয়ার সম্পর্ক কয়েক দশকের, তাই দুই নেতার বৈঠক ইঙ্গিত দিচ্ছে রাশিয়ার কাছে এখন চীনা নীতির চেয়ে এশিয়া নীতি গুরুত্বপূর্ণ। বিশ্লেষকেরা আরও বলছেন, চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক দিল্লির উপর প্রভাব ফেলবে না, সে বিষয়টিও নিশ্চিত করতে চায় মস্কো। চীনকে রুখতে ভারতের প্রয়োজন S-400-এর মতো মিসাইল সিস্টেম। ফলে এই সফরেই ভারতের হাতে অত্যাধুনিক এই মিসাইল সিস্টেম তুলে দিতে পারেন পুতিন। এছাড়া আরও বেশ কটি সামরিক চুক্তি হওয়ার সম্ভাবনাও আছে। মোদি পুতিনের বৈঠকের পাশাপাশি দুদেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যেও আলোচনার কথা রয়েছে। পুতিন এমন সময় ভারত সফর করছেন যখন ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বাড়ছে। মঙ্গলবার এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একান্তে আলাপ করবেন পুতিন। ইউক্রেন সহ নানা ইস্যুতে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার কাঠামোগত দ্বন্দ্ব আর এর মধ্যে ভারতের সেদেশের প্রেসিডেন্ট সফর বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। ওয়াশিংটন ও মস্কো সম্পর্কের স্থিতিশীলতা চাইলেও বোঝা যাচ্ছে না পরিণতি কোন দিকে গড়াচ্ছে। করোনার কারণে ইতালির রোমে G20 ও স্কটল্যান্ডের গ্লাসগোতে COP26 সম্মেলনে সশরীরে যোগ দেননি ভ্লাদিমির পুতিন। তবে জুনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে জেনেভা সফর করেন রুশ প্রেসিডেন্ট। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগান নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্যদের হত্যা ও গুম বন্ধে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এক যৌথ বিবৃতিতে 22টি দেশ এ আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, বিচার বহির্ভূত হত্যা ও গুম সংক্রান্ত যেসব তথ্য মিলছে তাতে তারা গভীর উদ্বিগ্ন। আফগান নিরাপত্তা কর্মীদের ক্ষতি না করার যে প্রতিশ্রুতি তালেবান বাহিনী দিয়েছিল তা তাদের মেনে চলা উচিত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আফগান নিরাপত্তা বাহিনীর শতাধিক সাবেক সদস্যকে হত্যা ও গুম সংক্রান্ত এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এই বিবৃতি দেওয়া হয়। গত সপ্তাহে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদনটি প্রকাশ করে। ভারতের নাগাল্যান্ডের সন্ত্রাসবিরোধী অভিযানের সময় এক সেনা ও 14 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মন জেলায় ওটিং গ্রামে এই ঘটনা ঘটে। এতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এনডিটিভি জানায়, ওটিং গ্রামের বাসিন্দাদের বহনকারী একটি ট্রাকে গুলি চালায় পুলিশ। এতে ঘটনাস্থলে 6 ও পরে আরও 2 জনের মৃত্যু হয়। এর কিছু পরে উত্তেজিত জনতা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘিরে ফেললে আত্মরক্ষায় গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি করলে আরও 5 জন নিহত হয়। সহিংসতায় এক সেনার মৃত্যু হয় ও নিরাপত্তা বাহিনীর 3টি গাড়ি আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। ওই দিন সন্ধ্যায় আসাম রাইফেলস ক্যাম্প ঘিরে ফেললে সেখানে সহিংসতায় একজন নিহত হয়। এদিকে ঘটনা তদন্তে 5 সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে নাগাল্যান্ড সরকার। বৃষ্টির দাপট ঢাকা টেস্টে দ্বিতীয় দিন মাত্র 6 ওভার 2 বল খেলা হয়েছে। পুরো দিনই প্রায় ড্রেসিং রুমে কেটেছে দুদলের। দুদিন মিলিয়ে হয়েছে 63 ওভার 2 বল। প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ 2 উইকেটে 188 রান। তৃতীয় দিন সকাল 10টার পরিবর্তে খেলা শুরু হবে 9:30টায়। মিরপুরে দফায় দফায় বৃষ্টি টেস্টের মেজাজে চির ধরিয়েছে। প্রথম সেশনে খেলা না হওয়ায় আগেভাগে লাঞ্চ বিরতি। সেখান থেকে ফিরে সুখবর, বেলা 12:50 মাঠে গড়ায় দ্বিতীয় দিনের খেলা। দিনের প্রথম বলটি লেগ স্ট্যাম্পের বাইরে। কবজির মোচড়ে ফাইন লেগ দিয়ে বল মাঠছাড়া করেন বাবর আজম। মেঘলা আকাশের নিচে কন্ডিশন পক্ষে পেয়েও ইবাদত খালেদের এলোমেলো বোলিং। তাদের আলগা বলগুলো অনায়াসে খেলেছেন বাবর আজহার। 36 রান নিয়ে দিন শুরু করা আজহার 50 করেন 126 বলে। 91 টেস্টে এটি তার 34তম 50। এর আগে বাবরের সঙ্গে আজহারের জুটি পৌঁছায় 3 অঙ্কে। এরপরেই বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। সেখান থেকে আর শুরু করা যায়নি খেলা। পরিস্থিতি বুঝে বেলা 3টায় আসে সিদ্ধান্ত, পরিত্যক্ত হয় দ্বিতীয় দিনের খেলা। 71 রানে অপরাজিত বাবর, আজহার 52 রানে। বাংলাদেশের জন্য কঠিনই হবে সামনের 3টি দিন। যদি পাকিস্তানের সাথে যদি আমরা কম্পেয়ার করি, ওদের পেস বোলাররা খুব তারাই আমাদেরকে ডমিনেট করছে, ইনিশিয়ালি উইকেট নিচ্ছে। হয়তো আমাদের পেস বোলাররা
মেন্টালি আমরা মানে যদি কম্পেয়ার করে নিজেকে নিজে যে উইকেট নিতে পারছে না, হ্যাঁ, সো তাদের ওই উইকেট নেওয়ার জন্য হয়তো তারা একটু এক্সট্রা কোনো কিছু করতে গিয়ে হয়তো তাদের জায়গাগুলো নড়ে যাচ্ছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব থাকবে আরো 2 দিন, ফলে বৃষ্টির সাথে মিতালিতে চলবে ঢাকা টেস্টের ভাগ্য। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুম্বাই টেস্ট জিততে ভারতের দরকার 5 উইকেট, বাকি 2 দিন। 540 রানের টার্গেটে তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ 5 উইকেটে 140 রান। এর আগে 7 উইকেটে 276 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। মায়াঙ্ক আগারওয়াল করেন সর্বোচ্চ 62 রান। এবারে এজাজ প্যাটেলের শিকার 4 উইকেট। সব মিলিয়ে ভারতের বিপক্ষে এক টেস্টের রেকর্ড 14 উইকেট নিলেন তিনি। অসম্ভব টার্গেটে অশ্বিনের স্পিনে বিপদে পড়ে নিউজিল্যান্ড। টম লাথাম, উইল ইয়াং আর রস টেইলরকে ফেরানে স্পিনার। 60 রান করা ড্যারেল মিচেলকে তুলে নেন অক্ষর প্যাটেল। টম ব্ল্যান্ডের রান আউটে আরও চাপ বাড়ে কিউইদের। স্বাধীনতা কাপে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বি গ্রুপের সেরা রাসেল কেসি আর রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে বিপদে শেখ জামাল, কারণ শেষ 8-এ তাদের বাধা বসুন্ধরা কিংস। কমলাপুর স্টেডিয়ামে এদিন ম্যাচের 27 মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। রাহবারের অ্যাসিস্টে দূরপাল্লার শটে দুর্দান্ত গোল করেন শাহিন। সেই রেস থাকতেই সমতায় ফেরায় শেখ রাসেল। মাশাতো থ্রু পাসে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন ইসমাইল। বাকি সময়ে স্কোর লাইনে আর পরিবর্তন আসেনি। দিনের প্রথম ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে ম্যাচের 49 মিনিটে জুয়েলের গোলে এগিয়ে যায় বিমান বাহিনী। শেষ দিকে পেনাল্টি থেকে সমতায় ফেরান কোশেনভ। এদিকে এই ড্রতে 2 দলের বিদায় নিশ্চিত হয়ে যায়। এই ছিল সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজন।